নমস্কার। লিসি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন ডক্টর নিহারঞ্জন গুপ্তের লেখা একটি রহস্য উপন্যাস মারণ ভোমরা। আজ শুনবেন চতুর্থ পর্ব। শিলা উপরে রাস্তার ধারের ব্যালকনিতে একটা আরাম কেদারায় শুয়ে গোর্কির মা বইখানা এক মনে পড়ছিল। কি হয়েছে রে শিলা তোর? মাসির ডাকে সহসা ও চমকে মাসির দিকে মুখ তুলে তাকালো। কই, কিছু তো হয়নি মাসিমা। মাসি গভীর স্নেহে বিগলিত হয়ে বললেন, তোরা দুটি ভাই বোন আমার পেটে না হলেও পেটে সন্তানের চাইতেও ঢের বেশি। আমাকে বল মা, কি হয়েছে তোর? সত্যি বলছি মাসি, কিছুই তো আমার হয়নি। তাই বটে, এমনি করে সর্বদা শুকনো মুখ করে থাকিস, কারো সঙ্গে ভালো করে কথা বলিস না, ভালো করে খাস নে, ভাতের থালার কাছে বসতে না বসতেই উঠে আসিস। আগে দিনের মধ্যে কতবার চা খেতিস, একবার সকালে, তাও ভালো করে এখন চা খাসনি। বাড়ি থেকে বেরোনো তো ছেড়েই দিয়েছিস বললে হয়। আজ 2-3 দিন যে তোর কি হয়েছে তা তুই জানিস। শিলা ম্লান হাসি হেসে বললে, ভয় নেই মাসি, সন্ন্যাসিনীও হব না, যোগিনীও হব না। তুই যতই গোপন করিস রে শিলু, তোর নিশ্চয়ই কিছু হয়েছে। এমন সময় রজত সেখানে এসে দেখা দিতে আপাতত ওদের কথাটা চাপা পড়ে গেল। এই যে মাসি, তুমি এখানেই আছো, এই নাও, এই 25,000 টাকার নোট তোমার কাছেই রেখো, ওরা তো সন্ধ্যার সময় নেবে। হ্যাঁ রে, টাকা তাহলে দেওয়াই ঠিক করলি? হ্যাঁ, কিরিটি ও সুব্রতবাবু দুজনেরই তাই ইচ্ছে। রজত তার বুক পকেট হতে একটা শিলমোহর করা লিফাফা সুনয়নীর হাতে তুলে দিল। মাসি টাকা আর লিফাফাটা নিয়ে সিন্ধুকে তুলে রাখতে পাশের ঘরে চলে গেলেন। দাদা। রজত তার নিজের ঘরের দিকে যাচ্ছিল, শিলার ডাক শুনে ফিরে দাঁড়ালো। আমায় ডাকলি শিলা? হ্যাঁ, ডাক্তার সেনের সমিতিতে 1,000 টাকা করে দিচ্ছ তো? তুই কি সত্যি পাগল হলি শিলা? 1,000 টাকা কি খেলার বস্তু যে অমনি দিলেই হলো? কাটা ঘাস খাচ্ছিস কিনা, ঘাস কেটে খেতে হলে বুঝতিস। তাহলে তুমি ও টাকাটা দিচ্ছ না? পাগল না খ্যাপা, 2-10 টাকা হলে তবু কথা ছিল, 1,000 টাকা? কিন্তু দাদা, আমি যে ডাক্তার সেনকে কথা দিয়েছি। কথা দিয়েছিস তাতে আর হয়েছে কি? হ্যাঁ রে, আর সে টাকা চেয়েছিল নাকি? না। শোন দাদা, বাবার টাকায় আমারও নিশ্চয়ই অধিকার আছে। নিশ্চয়ই, সবই সমান ভাগে, তোর আর আমার। তবে আমার ভাগের টাকা থেকে ডাক্তার সেনকে 1,000 টাকা দিয়ে দিও। তার মানে? রজত ভ্রু দুটো কুঞ্চিত করে ভগ্নির দিকে তাকালো। মানে আর কি, অত্যন্ত সোজা, আমার টাকা থেকেই টাকাটা দিও। না শিলা, তা হতে পারে না। তোকে আমি এমনভাবে টাকা তছনছ করতে দিতে পারি না। মানুষের জীবনে টাকার যে কত প্রয়োজন তা তুই বুঝবে না আজ, কেননা আজও তুই ছেলে মানুষ। যতই ছেলে মানুষ হই না কেন, টাকার ব্যাপারটা বুঝবার মতো যথেষ্ট জ্ঞান আমার হয়েছে। কিন্তু আমি তোমার অভিভাবক, এ কথা ভুলে যেও না শিলা। কতকটা রুক্ষস্বরে রজত কথা কটা বলল। শোনো দাদা, আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। আর যদি তা না হয়? কিছুক্ষণ হতবাক দৃষ্টিতে রজতের দিকে তাকিয়ে থেকে ধীর শান্ত গম্ভীর স্বরে শিলা বললে, যদি না দাও তবে আজ হতে 3 দিনের মধ্যে আমি তোমার সংস্রব ছেড়ে চলে যাব।
বলে ধীরে শান্ত পদনিক্ষেপে শিলা সে স্থান ত্যাগ করে নিজের ঘরের দিকে চলে গেল। আর রজত নির্বাক বিস্ময়ে শুধু ফ্যাল ফ্যাল করে শিলার গমনের পথের দিকে তাকিয়ে রইল। আজ সেই নির্দিষ্ট তারিখ। আজই রাত্রি 11টার মধ্যে মারণ ভোমরার দাবির 25,000 টাকা তাকে দিতে হবে। এই উপলক্ষে রজতের একান্ত অনিচ্ছা সত্ত্বেও সুব্রত নির্দেশ ক্রমে ছোটখাটো একটা উৎসবের আয়োজন করা হয়েছে। রজতের বাড়ির চতুষ্পার্শ্বে সশস্ত্র পুলিশ প্রহরী পুলিশের বেশে ও নানা ছদ্মবেশে মোতায়েন করা হয়েছে। রজতের শয়নকক্ষে তার শয্যার সামনে ছোট টেবিলটার উপরে একটা রেশমি রুমালে বাঁধা 25,000 টাকার নোট একটা রূপার থালায় রক্ষিত। ঘরখানি বেশ প্রশস্ত। একপাশে দামি মেহগনি কাষ্ঠের পালঙ্কে রজতের শয্যা বিছানো, একটা কাঁচের আলমারিতে সাজানো ইংরেজি বাংলা সাহিত্যের নাম করা সব বই। ঘরের মাঝখানে অনেকখানি খোলা জায়গা, মেঝেতে বিস্তীর্ণ দামি কার্পেট। ঘরের মাঝে 5খানি চেয়ার, পাশাপাশি টেবিলটিকে ঘিরে বসে সুব্রত, রজত, শশাঙ্ক, বিনয়, ডাক্তার সেন ও সুব্রত সহকর্মী বন্ধু সমরবাবু। সমরবাবুর এখানে একটু পরিচয় দেওয়া ভালো। সমরবাবু কিছুদিন হলো পুলিশের ইন্টেলিজেন্ট বিভাগে নাম লিখিয়েছেন। বয়স 40-এর কাছাকাছি হবে। উঁচু লম্বা বলিষ্ঠ গঠন, অত্যন্ত আমোদে। 3-4 মাসের মধ্যে উনি পুলিশ বিভাগে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সুব্রত ইচ্ছে করেই ওকে সঙ্গে নিয়ে এসেছে। সমরবাবু সমস্ত ব্যাপারটা জানেন। ঢং ঢং করে রাত্রি 11টা বাজল। দেয়াল ঘড়ির ভারী পেন্ডুলামটা টক টক করে চলেছে। মৃত্যুর মতোই একটা জমাট ভারী স্তব্ধতা সমস্ত ঘরটার মধ্যে থমথম করছে। প্রত্যেকের নিঃশ্বাসের শব্দ প্রত্যেকে যেন শুনতে পাচ্ছে। একটা অবসম্ভাবী বিপদের ছায়ামূর্তি যেন স্তব্ধতার জবনিকা ভেদ করে পায়ে পায়ে ঘরের মধ্যে এগিয়ে আসছে। তার চাপা সতর্কিত পায়ের শব্দ যেন একটু একটু করে স্পষ্ট হতে স্পষ্টতর হয়ে উঠছে। ঘরের মধ্যে সবকটা প্রাণী যেন গভীর একটা আশঙ্কায় চেতনাহীন। সুব্রতর গভীর উদ্বেগে ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছে। সহসা এমন সময়ে জমাট ঘন স্তব্ধতার পর্দাখানি ছিন্ন ভিন্ন করে একটা কঠোর বিদ্রুপাত্মক হাসির উচ্ছ্বাস জেগে উঠল। সেই ভয়ঙ্কর অদেহী হাসির শব্দে সকলে রোমাঞ্চিত ও বিস্মিত। কে হাসে? কে এমন করে হাসে? সকলে চকিত ভয়ে বিস্ময়ে এদিক ওদিক তাকাতে লাগাল। মনে হয় বুঝি ঘরের দক্ষিণ কোণ থেকে হাসির শব্দ আসছে। না না, পূব কোণে, উত্তরে, পশ্চিমে, ঊর্ধ্বে, নিম্নে, বাইরে, কোথায় কে হাসে? কার হাসি? সহসা হাসির শব্দ থেমে গেল। কার ভারী কণ্ঠস্বর শোনা গেল, গুড ইভিনিং এভরিবডি। কে কে কথা বলে? সকলে আবার তটস্থ হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কণ্ঠস্বর আবার জেগে উঠল। আমি মারণ ভোমরা কথা বলছি, সুব্রতবাবু। আপনার ছেলে মানুষই দেখে সত্যিই আমি অবাক হয়েছি। মহান্তের ব্যাপারে শিক্ষা হয়নি। এই দেখুন, আপনার সমস্ত পাহারা ব্যর্থ করে দিয়ে আপনাদের সকলের চোখের সামনে টাকা নিয়ে যাচ্ছি। আপনাদের শক্তি থাকে তো আমাকে বাধা দিন। সঙ্গে সঙ্গে একটা সুমিষ্ট গন্ধে সমস্ত ঘরটা ভরে উঠতে লাগলো। সুব্রত এবারে একটু বেশি রকমই সাবধান হয়েছিল। রাস্তার দিকে জানালাগুলি আগে থাকতেই বন্ধ করে দিয়েছিল। একটা চমৎকার মিষ্টি গন্ধ কোথা হতে আসছে। আহ, সঙ্গে সঙ্গে আবার সেই কণ্ঠস্বর, সুব্রতবাবু,
অতি চালাকেরও গলায় দড়ি পড়ে। আপনি ভেবেছিলেন আমার প্রচেষ্টাকে ব্যর্থ করে দেবেন। আবার আবার সেই বিদ্রুপাত্মক হাসি সর্বাঙ্গে যেন বিষের জ্বালা ছড়িয়ে দেয়। কিন্তু এ কি, ঘুম আসছে কেন? আহ! সুব্রত টলতে টলতে উঠে দাঁড়ালো। জানালাটা খুলতে হবে, ওই জানালাটা। আহ! এ কি ঘুম, ঘুম! এ কি, সমস্ত শরীর ঘুমে জড়িয়ে আসছে। আবার সেই হাসি। হাসির শব্দ ক্রমে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। সামনের দেওয়ালে হেলান দিয়ে সে বসে পড়ল। গভীর ঘুমে তখন তার সমস্ত শরীর শিথিল হয়ে পড়েছে। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান যখন হলো তার, রাত্রি প্রায় শেষ হয়ে আসছে। চেয়ে দেখলে সুদৃশ্য এক পালঙ্কের উপরে ও শুয়ে আছে। সে ধরপড় করে উঠে বসল। এ কি, আমি কোথায়? মারণ ভোমরা! কে যেন ওর পাশ থেকেই বলে উঠল, উঠবেন না সুব্রতবাবু, আরও একটু বিশ্রাম নিন। আপনাদের সকলকে কোনো এক বিষাক্ত ঘুম পাড়ানির গ্যাস ছড়িয়ে ঘুম পাড়ানো হয়েছিল। বিষাক্ত গ্যাস? কে আপনি? আমি ডাক্তার সান্যাল। আপনি ডাক্তার? ব্যাপার কি বলুন তো? হঠাৎ রাত্রি প্রায় 12টার সময় এ বাড়ির এক ভৃত্য গিয়ে আমাকে ডাক ডেকে আনে এবং আমি এখানে ছুটে আসি। এসে দেখি 5 জনই অজ্ঞান হয়ে ঘরের মেঝেয় পড়ে আছেন। ঘরে জানালাগুলো সবই বন্ধ ছিল। সমস্ত ঘরের মধ্যে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তখনই ভৃত্যের সব কথা শুনে সব বুঝতে পারলাম। তাড়াতাড়ি ঘরের জানালাগুলো খুলে আপনাদের সকলকে ঘরে নিয়ে এলাম। গন্ধ হতে মনে হলো কোনো বিষাক্ত ঘুম পাড়ানি গ্যাস ঘরের মধ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল। তাতেই ওই বিপত্তি ঘটেছে। ঘরের মধ্যে টেবিলের উপর রূপার থালাটার উপর এই সবুজ স্নিগ্ধ রুমালটা, ওই কার্ডটা পাওয়া গেছে। কার্ডখানা সুব্রতর হাতে দিলেন। ছোট একটা সাদা রঙের আইভরি কার্ড। তাতে লেখা, ধন্যবাদ, টাকা পেলাম, নমস্কার, বিনয়া বনত, মারণ ভোমরা, রাত্রি 12টা। স্তব্ধ বিস্ময়ে সুব্রত কার্ডের গায়ে কালো লেখাগুলির দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ক্রমে ক্রমে এক এক করে সকলেরই জ্ঞান ফিরে এলো, কেবল রজত বাদে। সুব্রত তখন বেশ সুস্থ হয়ে উঠেছে। রাত্রি শেষ হতে আর সামান্যই বিলম্ব আছে। রাত্রি শেষে তরল অন্ধকারের বুকে একটু একটু করে ফুটে উঠছে প্রথম ভোরের অস্পষ্ট ইশারা। ডাক্তার চলে গেছেন, বলে গেছেন রজতবাবুরও শীঘ্রই জ্ঞান হবে। বাড়িটার মধ্যে তখনও একটা ভয়াবহ স্তব্ধতা বিরাজ করছে। সকলেই এসে সেই ঘরের মধ্যে জমায়েত হয়েছেন। আরও কিছুক্ষণ বাদে রজতের জ্ঞান এলো। জ্ঞান হতেই সে বললে, আমার 25,000 টাকা। সুব্রত এগিয়ে এসে গম্ভীরভাবে বলল, টাকাটা চুরি গেছে। হ্যাঁ? রজত চিৎকার করে উঠল, টাকা নেই, চুরি গেছে? আপনি ব্যস্ত হবেন না রজতবাবু, এখন আপনি একটু বিশ্রাম করুন, চোরকে আমি ধরিয়ে দেবই। মাসি সুনয়নী দেবী রজতের শয্যার পাশেই বসেছিলেন। বললেন, তার কি হবে বাছা, এখন উতলা না হয়ে চোখ বুজে শুয়ে থাকো। যা গেছে তা তো আর ফিরে আসবে না। বলছো কি মাসি, 25,000 টাকা? কি করবি বাবা, গেরোর ফের। সুব্রত আর সমরবাবু তখন রজতবাবু শয়নঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। প্রথম ভোরের সোনালি আলো খোলা জানালা পথে এসে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েছে। আশ্চর্য, কি কেরামতিটাই না শয়তানটা দেখালে সমরবাবু। কিন্তু সেই হাসির শব্দ, গলার স্বর, লোক নেই, জন নেই, কোথাও হতে আসছিল। ঘরের মধ্যে মেঝে, দেওয়াল, ছাদ, খাটের তলা তন্ন তন্ন করে ওরা দুজনে খুঁজলে, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারলে না। তখন দুজনে ছাদে গেল। ছাদে যেতেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল।
অনেকগুলো ফুলের টবের মাঝখানে একটা ছোট কালো টিনের মতো বাক্স থেকে একটা রবার টিউব বের হয়ে ছাদের প্রাচীরের ফাঁক দিয়ে নিচে নেমে গেছে। সেই রবার টিউবটা অনুসন্ধান করে ওরা দেখলে সেটা রজতের শয়নঘরের বারান্দা হয়ে উপরের ঘুলঘুলির মুখ থেকে ইলেকট্রিকের তারের পাশে পাশে ঘরের মধ্যে যেখানে দেওয়ালের ফ্যানের রেগুলেটর রয়েছে ও বাতির সুইচ সেখান পর্যন্ত নামানো হয়েছে। ইলেকট্রিক তারের কাঠের কেসের ভিতর দিয়ে এবং ফ্যানের রেগুলেটরের বাক্সের মধ্যে একটা ফানেল এসে সংযোজিত হয়েছে। রেগুলেটরের বাক্সটা সেখান হতে খুলে নিয়ে একটা ফলস রেগুলেটরের বাক্স লাগানো হয়েছে। আরও আবিষ্কার হলো সেই বাক্সের মধ্যে একটা মাইক্রোফোনও বসানো হয়েছে। সব রহস্য জলের মতোই পরিষ্কার হয়ে গেল। মাইক্রোফোনে অশরীরী কণ্ঠস্বর ও হাসি শোনা গেছিল এবং ফানেলের সাহায্যে বিষাক্ত গ্যাস ছড়ানো হয়েছিল। আরও সন্ধান নিতে দেখা গেল মাইক্রোফোনের তার ছাদ হতে ছাদের আলিশার গায়ে গায়ে সোজা নেমে গিয়ে গ্যারেজের একটা অংশে ঢুকেছে এবং সেখানে মাউথপিসও পাওয়া গেল। কিন্তু এই আলাদিনের ব্যাপার কি করে সম্ভব হলো? গ্যারেজে যেখানেই মাউথপিস পাওয়া গেল সেটা গ্যারেজেরই একটা অংশ এবং সেই অংশের একটা দরজা বাড়ির পিছন দিককার গলিতে আছে। সুব্রত রজতের কাছে আবার ফিরে এলো এবং রজতকে তার আবিষ্কারের কথা একে একে সব খুলে বললে। আপনার বাড়িতে এত কাণ্ড কি করে হলো? আপনার বাড়িতে ইদানিং 2-1 দিনের মধ্যে ইলেকট্রিক লাইনের কোনো মেরামত হয়েছিল নাকি? রজত বললে, না, কই, আমি তো কিছু জানি না। সে কি রে? মাসি সুনয়নী দেবী এবারে কথা বললেন। পরশু তুই যখন বারাসাতের সাহিত্য সবাই গেছিস, একজন ছোকরা মতো বাবু ও 3 জন মিস্ত্রি একটা বাক্স নিয়ে এসে হাজির। শিলা বাড়িতে ছিল, তাকেই বললে ওরা নাকি ইউনিয়ন নাকি ইলেকট্রিক কোম্পানির লোক। তুই নাকি সকালবেলা তাদের যাবার সময় বলে গেছিস তোর ঘরের লাইনের কি গোলমাল হয়েছে সারিয়ে দিতে। আমরা তো কিছুই জানি না বাবা। শিলা তোর ঘর দেখিয়ে দিলে, বেলা 3টা পর্যন্ত ওরা সব কাজ করে চলে গেল। যাবার সময় বলে গেল দাম তোর কাছে বিল করে নেবে। উফ, কি সাংঘাতিক! কিন্তু এসব কথা তুমি সেদিন আমায় বলনি কেন মাসি? আমি ভাবলাম শিলাই বলবে, তাই আর কিছু বলিনি। শিলা কোথায়? শিলা, তাকে ডাকো। সে গতকাল দুপুরে বোলপুরে তার এক বন্ধুর বাড়ি গেছে। 4-5 দিন আগে চিঠি এসেছিল, শান্তিনিকেতনে পৌষালী উৎসব। সুব্রত বলল, আগে থাকতেই তারা সব জোট বেঁধে তৈরি করে রেখে গেছিল। কিন্তু আপনার সেদিন বারাসাত সাহিত্য সবাই যাওয়ার কথা কেউ জানতো নাকি? হ্যাঁ, বাড়ির সবাই তো 2 দিন আগে থেকেই জানতো। আপনার ভৃত্যরা সব বিশ্বাসযোগ্য নিশ্চয়ই? হ্যাঁ, সবাই অনেক দিনের লোক। শুধু ড্রাইভার রামকান্ত দিন 15 হলো এসে ড্রাইভারির কাজ নিয়েছে। নতুন লোক? একবার ডাকতে পারেন? গোটা কত কথা তাকে জিজ্ঞাসা করতে চাই। নিশ্চয়ই। তখনই রজত ড্রাইভার রামকান্তকে ডাকার জন্য একজন ভৃত্যকে ডেকে আদেশ দিল। কিন্তু ভৃত্য এসে জানালো রামকান্তকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি রে, ভালো করে খুঁজে দেখ। সুব্রত রজতবাবুকে বাধা দিল। থাক, ব্যস্ত হবেন না, তাকে আর পাওয়া যাবে না। কেন, আপনি কি তবে? হ্যাঁ, নিশ্চয়ই তাকে সন্দেহ করি। আপনার ভৃত্যকে তার শোবার ঘরটা একবার দেখিয়ে দিতে বলুন দেখি। কিন্তু সুব্রত রামকান্তর ঘরে কিছুই পেলে না। খালি ঘরখানি, তার জিনিসপত্র কিছুই নেই। সময় মতোই সে উধাও হয়েছে। সুব্রত আবার উপরে রজতের ঘরে ফিরে এলো। কিছু পেলেন মিস্টার রায়? রজত প্রশ্ন করলে। না, পাখি পালিয়েছে। একখানা পালকও পড়ে নেই, একেবারে শূন্য খাঁচা। সহসা সুব্রত একসময় রজতের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে, আচ্ছা রজতবাবু, একটা কথা,
আপনাদের পাশের বাড়ির ওই ডাক্তার সান্যালের সঙ্গে আপনাদের কতদিনের পরিচয়? পরিচয় বলতে যা বোঝায় তেমন বিশেষ কিছুই নেই, তবে একবার মাসখানেক আগে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন। কেমন লোক? ভালো বলেই তো মনে হয়। আচ্ছা, এখন তবে আসি, সন্ধ্যার সময় আবার আসব। রজতের কাছ থেকে বিদায় নিয়ে নমস্কার জানিয়ে ওর বাড়ি থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। বড় রাস্তার উপরে নেমে রজত ও সমর দুজনে পাশাপাশি নিঃশব্দে চলতে লাগল। খান 5-7 বাড়ির পরেই একখানা দোতলা লাল রঙের বাড়ি। বাড়ির দেওয়ালে পিতলের নেমপ্লেট, ডাক্তার রণধীর সান্যাল, MB, MD, ক্যাল। নেমপ্লেটটার দিকে তাকিয়ে হঠাৎ সুব্রত থেমে গেল। চলুন সমরবাবু, ডাক্তার সান্যালের সঙ্গে একবার দেখা করে যাই। দুজনে সদর দরজা দিয়েই আমরা প্রবেশ করি, চলুন। বেলা তখন প্রায় 10:30 হবে। বাইরের ঘরে অনেক রোগীর ভিড়। ডক্টর সান্যাল তার ক্লিনিক ঘরের মধ্যে রোগী পরীক্ষা করছিলেন। ভৃত্যের হাতে সুব্রত তার নাম লেখা কার্ড একখানা পাঠিয়ে দিলেন। একটু পরেই ডাক্তার বের হয়ে এলেন, কিন্তু ডাক্তারের মুখের দিকে তাকিয়ে সহসা যেন সুব্রত বিস্ময়ে হতবাক হয়ে মূঢ়ের মতোই হাঁ করে দাঁড়িয়ে গেল। আপনি? ডাক্তার মৃদু হেসে জবাব দিলেন, আজ্ঞে, আমি ডাক্তার সান্যাল, আপনার কি প্রয়োজন? সুব্রত জবাব দেবে কি? সে কি জেগে স্বপ্ন দেখছে নাকি? না, এখনো তার চোখের উপর হতে গত রাত্রির ঘুম পাড়ানি গ্যাসের প্রতিক্রিয়া যায়নি। তার দেখার ভুল হয়নি তো? একবারও সমরের মুখের দিকে তাকালো। সমরের চোখেও একই প্রকারের বিস্মিত দৃষ্টি। সুব্রতকে অমনিভাবে ফ্যাল ফ্যাল করে নিজের মুখের দিকে তাকিয়ে থাকতে দেখে ডক্টর সান্যাল বুঝলেন কোথাও নিশ্চয়ই একটা গোলমাল হয়েছে। তিনি বিস্মিতভাবে বললেন, ব্যাপার কি মিস্টার রায়? সুব্রত ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। কোনো মতে ধীর শান্ত স্বরে বললে, আপনার ক্লিনিকের ভিতরে চলুন, আপনার সঙ্গে নিরিবিলিতে গোটা কত কথা বলতে চাই ডাক্তার। আর নিশ্চয়ই, আসুন। ডাক্তার ওদের দুজনকে সাদরে অভ্যর্থনা করে নিজের ক্লিনিক ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিলেন। দুজনকে দুটো চেয়ার নির্দেশ করে নিজে তার বসবার চেয়ারটার উপর উপবেশন করে মৃদু স্বরে ওদের মুখের দিকে তাকিয়ে বললেন, ব্যাপার কি মিস্টার রায়? সুব্রত তখন সব কথাই খুলে বললেন। আপনি কাল রাত্রে তাহলে রজতবাবুর বাড়িতে যাননি? ডাক্তার সান্যালও সুব্রতর মুখে সব কথা শুনে কম বিস্মিত হননি। বললেন, নিশ্চয়ই না, কাল সারাটা রাত তো আমি নিজে শোবার ঘরে ঘুমিয়েই ছিলাম। এখন বুঝতে পারছি ডাক্তারবাবু, কত বড় চক্রান্ত করেছিল ওরা। রজতবাবু তখনও অজ্ঞান হয়েই ছিলেন। তার মাসিমা মাথায় ঘোমটা দিয়েছিলেন। তাছাড়া তার সে সময়কার মনের অবস্থায় কাউকে চেনাও কঠিন, বিশেষ করে যাকে অল্প সময়ের জন্য 2-1বারের বেশি দেখে উনি। আমরাও কেউ চিনতাম না আপনাকে। এদিকে সে ব্যাটাও রজতবাবুর জ্ঞান হওয়ার আগেই সরে পড়েছিল, এবং সে সময় আমাদের কারও মনের অবস্থাও এমন ছিল না যে সব দিক ভেবে বিচার করে দেখি। নিশ্চয়ই নিশ্চয়ই, ডাক্তার সান্যাল বললেন। তাহলে আপনাকে খুলেই বলি ডাক্তার সান্যাল, আপনাকে আমার সন্দেহ হওয়াতেই আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। বলেন কি মিস্টার রায়? ডাক্তার সান্যাল উদ্বিগ্নভাবে প্রশ্ন করলেন। হ্যাঁ, তাই সমস্ত সিচুয়েশন থেকে আমার কি ধারণা হয়েছিল জানেন? একমাত্র ডাক্তার ছাড়া কেউ টাকা চুরি করতে পারত না। আমার প্রহরীদের চোখ এড়িয়ে টাকা নেওয়া একেবারেই অসম্ভব। এখন দেখছি আমার সন্দেহই সত্যে পরিণত হলো। ডাক্তারের বেশেই মারণ ভোমরা কৌশলে টাকা নিয়ে সরে পড়েছে। কিন্তু এক্ষুনি একবার আমাকে রজতবাবুর বাড়ি যেতে হবে। আচ্ছা, আসি, নমস্কার। আপনাকে বৃথা খানিকটা কষ্ট দিলাম, মনে কিছু করবেন না। আরে না না, সে কি, এতে কষ্ট কি? এ তো প্রত্যেক নাগরিকেরই কর্তব্য। আচ্ছা, তবে আসি,
নমস্কার, নমস্কার। শেষ করলাম 4র্থ পর্ব। পরের পর্বও শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরম করুণাময় আমার এবং আপনাদের সকলের মঙ্গল করুন। নমস্কার।